ওয়েলকাম টু ডব্লিউবিসিএস গাইড ইউটিউব চ্যানেল। ডিয়ার স্টুডেন্টস, আজকে আমাদের হিস্ট্রির এমসিকিউ সিরিজের ক্লাস নাম্বার 4 আমরা চেষ্টা করছি দৈনিক 10টা করে কোয়েশ্চেন্স নেওয়ার। কিন্তু এখানে কোয়েশ্চেন 10টা হলো, কোয়েশ্চেন কিন্তু 10টা নয়। প্রত্যেকটা কোয়েশ্চেনের সাথে আরও কিছু রিলেটেড কোয়েশ্চেন্স কিন্তু আলোচনা হচ্ছে। তাহলে এটুকুন আমরা বলতে পারি যে এক একটা কোয়েশ্চেনের সাথে আমি 5টা 6টা করে পয়েন্ট বলবো। সেইখানে তাহলে 10টা কোয়েশ্চেনে অলরেডি 5টা করে কোয়েশ্চেন হয়ে গেলে প্রায় 50টা কিন্তু কোয়েশ্চেন এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। আমাদের এই এমসিকিউ সিরিজ শুরু করেছি আমি, হ্যাঁ, তো এটা আমি কন্টিনিউ রাখার চেষ্টা করছি। ওকে, যেহেতু ব্যস্ততার মধ্যে ফ্রি সময়ে তোমাদেরকে ক্লাস দিচ্ছি, তো আশা করছি তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, চলো তাহলে। চলো, প্রথম প্রশ্ন হচ্ছে, হুইচ সুলতান অফ দিল্লি স্টার্টেড দ্য ট্র্যাডিশন অফ সিজদা? সিজদা প্রথার প্রচলন কে করেছিলেন? কোন দিল্লির সুলতান? দেখো, সিজদা প্রথার প্রচলন করেছিলেন হচ্ছে বলবান। হ্যাঁ, বলবান সিজদা প্রথার প্রচলন করেছিলেন। শুধু সিজদা নয়, সিজদার সাথে আরেকটি প্রথা ছিল, দ্যাট ইজ পাইবস। পাইবস প্রথা এবং সিজদা প্রথা। সিজদা মানে কি? সিজদা মানে হচ্ছে চুম্বন করা, পদচুম্বন করার। পাইবস মানে নবাব সুলতানের সামনে মাথা নত করা। অর্থাৎ বলবান যেটা শুরু করেছিলেন, তার রাজ দরবার যখন শুরু হবে, অর্থাৎ সুলতান যখন দরবারে বসবেন, তখন সবাই সেখানে কি করবেন না, সুলতানকে সম্মান জানানোর জন্য তাদের মাথা বো ডাউন করবেন, অর্থাৎ পাইবস করবেন, এবং তার সাথে সিজদা করবেন, অর্থাৎ পদচুম্বন করবেন। তো এই প্রথা চালু করেছিল হচ্ছে গিয়াসউদ্দিন বলবান। দেখো, বলবান হচ্ছে দাস বংশের একজন রাজা, সুলতান ছিলেন। তো বলবান, আমরা জানি যে একটা দাস বংশের একটা গ্রুপ ছিল, যে গ্রুপটাকে বলা হতো চালিসা গ্রুপ। হ্যাঁ, কি বলা হতো? চালিসা গ্রুপ, অর্থাৎ গ্রুপ অফ 40 পিপল। এই চালিসা গ্রুপ মানে গ্রুপ অফ 40 পিপল, 40 জন নভেলকে নিয়ে, 40 জন রাজ কুটুম্বকে নিয়ে এই তোমার চালিসা তৈরি করা হয়েছিল। ঠিক আছে, এবার এই চালিসা যেটা কে তৈরি করেছিল না, এই চালিসা তৈরি করেছিল হচ্ছে এই বংশের প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবক। কুতুবুদ্দিন আইবক কুতুবুদ্দিন আইবক এই রীতি মানে চালিসা গ্রুপটাকে ক্রিয়েট করেছিল। তার উদ্দেশ্য ছিল যে সুলতানের একার পক্ষে হয়তো রাজকার্য সামলানো বা এই বিষয়গুলোকে দেখাটা পসিবল নাও হতে পারে, তাই সুলতানকে সহযোগিতা করার জন্য রাজকুটুম্বদের মধ্যে, নভেলসদের মধ্যে থেকে 40 জনকে নিয়ে তারা রাজাকে হেল্প করবে। তো এই উদ্দেশ্য নিয়ে, এই ভালো একটা উদ্দেশ্য নিয়ে শুরু করেছিল, কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে এই চালিসা গ্রুপ বিশাল ক্ষমতাশালী হয়ে উঠছে এবং সুলতানদের ওপরে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। আর যেহেতু বলবান নিজে একজন এই চালিসা গ্রুপেরই মেম্বার ছিলেন, তো সেহেতু তিনি দেখলেন যে এই চালিসা গ্রুপের পাওয়ার সুলতানের উপরে কতটা। সেই কারণে বলবান যখন সিংহাসনে বসলো, তখন তার প্রথম কাজটাই ছিল যে এই চলিসা গ্রুপকে তিনি খতম করেছিলেন। হ্যাঁ, অর্থাৎ চলিসা, বা এটাকে তোমরা চাহিল গানি বলেও পড়ে থাকবে। হ্যাঁ, চাহিল গানি, চাহিল গানি, এটাকে তিনি সবার প্রথমে ধ্বংস করলেন, এটাকে অ্যাবলিশ করে দিলেন। ঠিক আছে, যেটা কুতুবুদ্দিন শুরু করেছিলেন। এবং তিনি নিজে বললেন যে রাজা অর্থাৎ সুলতান হচ্ছে আল্লাহর প্রেরিত দূত, অর্থাৎ নিয়াবাতি খুদাই। অর্থাৎ বলবান টাইটেল নিলেন কি? বলবান টাইটেল নিলেন নিয়াবত এ খুদাই। নিয়াবত এ খুদাই। নিয়াবত এ খুদাই মানে কি? তিনি হচ্ছেন খুদা এর মানে আল্লাহর প্রতিচ্ছবি। আরেকটাকে আমরা বলি জিল্লে লাহি, জিল্লে ইলাহি, অর্থাৎ সেই হচ্ছে আল্লাহর প্রেরিত দূত বা আল্লাহর প্রতিচ্ছবি। অর্থাৎ সেই জন্য তাকে সিজদা করতে হবে, সেই জন্য তার সামনে পাইবস করতে হবে, এর জন্য তাকে হেল্প করার জন্য কোনো চালিসা ফালিসা কিছু লাগবে না। অর্থাৎ সুলতান হিসেবে আল্লাহর একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন। এবং এই পদ্ধতি করার জন্য তিনি ব্লাড অ্যান্ড আয়রন পলিসি গ্রহণ করেছিলেন। ব্লাড অ্যান্ড আয়রন পলিসি গ্রহণ করেছিলেন কে? বলবান গ্রহণ করেছিলেন ব্লাড অ্যান্ড আয়রন পলিসি ফর রুলিং হিজ সালতানাত। ঠিক আছে না? তো এই জিনিসটা মাথায় রাখবে। তাহলে সিজদার পাইবস চালু করেছিলেন কে? না, বলবান চালু করেছিলেন। এবার আমরা যদি একটু করে আলোচনায় আনি যে কুতুবুদ্দিন আইবক। দেখো, কুতুবুদ্দিন আইবক তো যখন মোহাম্মদ ঘুরি যখন
আহ, দিল্লি আক্রমণ করে দিল্লি জয় করেছিল, তখন মোহাম্মদ ঘুরি যখন সে দেশে ফিরে যায়, তখন কুতুবুদ্দিন আইবককে তখন সে কুতুবুদ্দিন আইবককে তার একটা গভর্নর হিসেবে, তার একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে দিল্লিতে তাকে রেখে যায় যে ঘড়ি চলে যাচ্ছে এবং সে কুতুবুদ্দিন আইবক দিল্লিটাকে দেখবে। কিন্তু ঠিক যখন মোহাম্মদ ঘুরির যখন মৃত্যু হয়, মোহাম্মদ ঘুরির মৃত্যু হলে কুতুবুদ্দিন আইবক নিজেকে ইন্ডিপেন্ডেন্ট ঘোষণা করে দেয় এবং তারপর তিনি দিল্লির মসনদে সুলতানি যুগের সূচনা করেন এবং নিজের দাস বংশ প্রতিষ্ঠার মাধ্যমে দিল্লির সুলতান হন। এই হচ্ছে কাহিনী। এবং তার প্রতিষ্ঠিত বংশের নাম কি? কুতুবুদ্দিন আইবকের প্রতিষ্ঠিত বংশের নাম বা অনেক কয়েকটিকে বলতে পারি, যেমন ইলবারি ডাইনাস্টি বলা হয়, তার সাথে মামলুক ডাইনাস্টিও বলা হয়। মামলুক সব একই, কিন্তু ইলবারি ডাইনাস্টিও যা, মামলুক ডাইনাস্টিও তাই। হ্যাঁ, স্লেভ ডাইনাস্টি বা দাস বংশ। কেন স্লেভ ডাইনাস্টি? কারণ কুতুবুদ্দিন আইবক মোহাম্মদ ঘুরির একজন স্লেভ ছিল, অর্থাৎ কুতুবুদ্দিন আইবক নিজে একজন স্লেভ ছিল, কার না? মোহাম্মদ ঘুরির। তো সেই জন্য তার প্রতিষ্ঠিত বংশ হয়ে গেল স্লেভ ডাইনাস্টি। ওকে, বোঝা গেল? ভেরি গুড। দেখো, মোহাম্মদ ঘুরি কাকে পরাজিত করে দিল্লির সিংহাসন দখল করেছিল? আমাদের মনে পড়বে ব্যাটেল অফ তরাইন। ব্যাটেল অফ তরাইন। এই তরাইনের দুটো যুদ্ধ হয়েছিল, ফার্স্ট ব্যাটেল অফ তরাইন অ্যান্ড সেকেন্ড ব্যাটেল অফ তরাইন। প্রথম তরাইনের যুদ্ধ কখন হয়েছিল? 1191-তে। আর সেকেন্ড ব্যাটেল অফ তরাইন হয়েছিল কত? 1192-তে। তো 1191-তে কিন্তু মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজ চৌহানের কাছে পরাজিত হয়েছিল। ঠিক পরের বছর 1192 সালে সে পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে, অর্থাৎ চৌহানদের কর্তৃত্ব শেষ করে সে কিন্তু দিল্লিতে প্রতিষ্ঠা পেয়েছিল, দিল্লির ক্ষমতা দখল করেছিল। ওকে, এই ছিল কাহিনী। আচ্ছা, কুতুবুদ্দিন এর কথা যখন আমরা বলছি, মনে রাখতে হবে কুতুবুদ্দিন আইবক তৈরি করেছিলেন কাবাতুল ইসলাম নামে একটি কাবাতুল ইসলাম নামে একটি মসজিদ তিনি তৈরি করেছিলেন। এবং তিনি কুতুব মিনারের কাজ স্টার্ট করেছিলেন। কুতুব মিনারের কাজ তিনি স্টার্ট করেছিলেন, যদিও কুতুব মিনারের কাজ সম্পন্ন করেছিলেন ইলতুৎমিশ কুতুবুদ্দিনের কাজ শেষ করেছিলেন। কুতুবুদ্দিন আইবকের জামাই ইলতুৎমিশ শেষ করেছিলেন, কিন্তু কুতুবুদ্দিন আইবক এই কুতুব মিনারের কাজ সূচনা করেছিলেন। ওকে, বলা হয় যে কুতুবুদ্দিন আইবক একটি প্লে চাহুগান, চাহুগান খেলতে গিয়ে, এক ধরনের সেই পোলো গেম খেলতে গিয়ে সে সেখান থেকে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যান। কোথায় না? লাহোরে। ওকে, এইভাবে তার জীবনাবসান হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি আলাউদ্দিন খিলজি। তো আলাউদ্দিন খিলজি সম্পর্কে বলবো। দেখো, আলাউদ্দিন খিলজি হচ্ছে খিলজি বংশের শাসক ছিল। তার আসল নাম ছিল আলী গুরসাপ তার আসল নাম ছিল আলী গুরসাপ। সে পরবর্তীকালে আলাউদ্দিন উপাধি নিয়ে খিলজি ডাইনাস্টিতে শাসন করেছিলেন। আলাউদ্দিন খিলজিকে বলা হতো সেকেন্ড আলেকজান্ডার তাকে বলা হতো, কিন্তু সেকেন্ড আলেকজান্ডার বলা হতো, কারণ তিনি অনেক বেশি এক্সপেডিশনস করেছিলেন, বিভিন্ন যুদ্ধযাত্রা তিনি করেছিলেন। এবং মনে রাখবে, সুলতানদের মধ্যে তিনি ছিলেন ফার্স্ট সুলতান যিনি সাউথে মুভ করেছিলেন, অর্থাৎ সাউথ ইন্ডিয়াতে এক্সপেডিশন করার বা সাউথ ইন্ডিয়াতে অভিযান করার প্রথম সুলতানি শাসক হচ্ছেন এই আলাউদ্দিন খিলজি। এই জন্য আলাউদ্দিন খিলজি নিজে সরাসরি দক্ষিণে যাননি, তিনি তার বিশ্বস্ত একজন স্লেভ ছিল, যে স্লেভের নাম ছিল মালিক কাফুর। কি নাম ছিল? মালিক কাফুরকে তিনি পাঠিয়েছিলেন সাউথ ইন্ডিয়া জয় করার জন্য। সাউথ ইন্ডিয়া জয় করার জন্য পাঠিয়েছিল। এই মালিক কাফুরের আর এক নাম হচ্ছে হাজার দিনারি। নাম কি? হাজার দিনারি। কারণ এই মালিক কাফুরকে আলাউদ্দিন খিলজি 1000 দিনার দিয়ে ক্রয় করেছিলেন, এই স্লেভটিকে, দাসকে। এবং তিনি একজন ইউনাক ছিলেন, একজন খোঁজা ছিলেন, বুঝতে পারছো, একজন নপুংসক ব্যক্তি ছিলেন। তো মালিক কাফুরকে সাউথ ইন্ডিয়াতে পাঠানো হয়।
সাউথ ইন্ডিয়ার এক্সপেডিশনের জন্য। আর মালিক কাফুর সাউথ ইন্ডিয়ায় গিয়ে কিন্তু আমাদের ওয়ারাঙ্গলের কিং যিনি ছিলেন, তো ওয়ারাঙ্গলের রাজা, ওনার নাম কি ছিল বলো? ওনার নাম ছিল হচ্ছে রাজা প্রতাপরুদ্রদেব। প্রতাপরুদ্রদেব প্রতাপরুদ্রদেবকে পরাজিত করেন। প্রতাপরুদ্রদেবকে পরাজিত করে প্রতাপরুদ্রের কাছ থেকে, যেটা আমাদের ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ইতিহাস বহন করছে, কোহিনূর ডায়মন্ড, সেই কোহিনূর ডায়মন্ড তিনি সেখান থেকে সিজ করেন। এবং সেই কোহিনূর ডায়মন্ড এই প্রতাপরুদ্রদেব এর কাছ থেকে সিজ করে সেটা সে দিল্লিতে নিয়ে আসে মালিক কাফুর, এবং মালিক কাফুর পরবর্তীকালে এই কোহিনূর ডায়মন্ড আলাউদ্দিন খলজিকে গিফট করেছিলেন। এই কোহিনূর ডায়মন্ড। ওকে, আচ্ছা, আলাউদ্দিন খলজির একটা টাইটেল তিনি নিয়েছিলেন, সেটা ছিল সিকান্দার ই সানি। হ্যাঁ, সিকান্দার ই সানি টাইটেল সে নিয়েছিল। আলাউদ্দিন খলজির মার্কেট রিফর্মসটা খুব ইম্পর্ট্যান্ট একটা ইতিহাস। মার্কেট রিফর্মস, তিনি বাজারের দর বা বাজারের মূল্য নির্ধারণ করেছিলেন, বাজার দর নির্ণয় করেছিলেন, যাতে কৃত্রিমভাবে দুর্ভিক্ষ না তৈরি হয়। অর্থাৎ বাজারের মধ্যে যে স্টোর করা, হ্যাঁ, বেআইনিভাবে খাদ্যদ্রব্য বা বিভিন্ন দ্রব্যাদি মজুত রাখার মাধ্যমে যে কৃত্রিমভাবে একটা মানে একটা কি বলে, মনে করো যে কেউ একজন প্রচুর পরিমাণে পেঁয়াজ জড়ো করে রেখেছে, যার কারণে বাজারে পেঁয়াজ পাওয়া যাচ্ছে না। তো কৃত্রিম একটা মানে সংকট সৃষ্টি করার জন্য সেইগুলোকে তিনি নিষেধ করেছিলেন বা সেইগুলোকে তিনি বন্ধ করেছিলেন। মার্কেট রিফর্মস আলাউদ্দিন খলজির একটা বিরাট গুরুত্বপূর্ণ কাজ। তাছাড়া আলাউদ্দিন খলজি তার সৈন্যবাহিনীতে সবার প্রথমে দাগ আর হুলিয়া প্রথা চালু করেছিলেন। হ্যাঁ, দাগ আর হুলিয়া, অর্থাৎ দাগ মানে নাম্বার প্রোভাইড করা ঘোড়াকে, এবং হুলিয়া মানে এখনকার দিনে যেমন সৈন্যবাহিনীতে বা যে কোনো জায়গায় চাকরি করতে গেলে ছবি লাগে, তো হুলিয়া মানে সেই ছবির মতনই বলতে পারো, যে কার কেমন চেহারা সেটা। আর দাগ মানে একটা নাম্বার পেস্ট করে দেওয়া হতো ঘোড়াতে। তো এই দাগ আর হুলিয়া সিস্টেম কিন্তু যেটাকে দাগ বা চেহারা বলা হয়, হ্যাঁ, হুলিয়া বা চেহারা, এটাকে ইন্ট্রোডিউস করেছিলেন তিনি। বুঝতে পারলে? এটাই হলো কাহিনী। ওকে, আচ্ছা। আর মোহাম্মদ বিন তুগলককে বলা হয় ওয়াইজেস্ট ফুল অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের পাগলা রাজা বলে আমরা যাকে চিনি। তো কেন তাকে পাগলা রাজা বলা হয়, এরও কিন্তু 5টা রিজন ছিল। 5টা রিজনের জন্য মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হতো। কারণ তিনি যে কাজগুলো হাতে নিয়েছিলেন সেগুলো সত্যি রাষ্ট্রের স্বার্থে বা দেশের স্বার্থে নিয়েছিলেন, কিন্তু সেগুলো আলটিমেটলি ব্যর্থ হয়েছিল। তো যাই হোক, পরে আমরা কখনো এটা ওনার সম্পর্কে আলোচনা করব। ওকে, ঠিক আছে, চলো। আলাউদ্দিন খলজি সম্পর্কে আরেকটা কিছু বলতে ইচ্ছা হচ্ছে, যেমন আমরা একজন লেখক সেই সময় যুগে দেখতে পাই, তার নাম ছিল মালিক মোহাম্মদ জাইসি। এই প্রত্যেকটা বিষয় কিন্তু নোট ডাউন করবে, এখান থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করে যা কিছু বলছি। মালিক মোহাম্মদ জৈসি, তিনি একটি বই লিখেছিলেন যার নাম ছিল পদ্মাবত। এই পদ্মাবত গ্রন্থের মধ্যে তিনি দেখিয়েছিলেন যে আলাউদ্দিন খলজি আমাদের রানা রতন দেবকে পরাজিত করেছিল। রানা রতন দেবকে পরাজিত করে তার যে স্ত্রী ছিল রানী পদ্মাবতী, সেই রানী পদ্মাবতীকে বিয়ে করতে চেয়েছিল জোরপূর্বক রানা রতন দেবকে হত্যা করে। কিন্তু রানী পদ্মাবত এই ঘটনা বুঝতে পেরে তিনি নিজে আগুনে তার জীবন বিসর্জন দিয়েছিলেন, যেটাকে বলা হতো জোহার করে তিনি তার জীবন বসান করেন। ওকে, এই কাহিনীটা একটু মনে রেখো। ঠিক আছে, তাহলে দিল্লির সুলতান কোন সুলতান সিজদা চালু করেছিল? সিজদার পাইবস চালু করেছিল বলওয়ান। ওকে, ঠিক আছে, চলো পরের প্রশ্ন করেছে, in 1941 who decided to peacefully oppose the war effort through a policy of personal civil disobedience? আচ্ছা, বিষয়টা হচ্ছে কি, ব্যক্তিগত সত্যাগ্রহ 1941 সালে, হ্যাঁ, ব্যক্তিগত সত্যাগ্রহের মাধ্যমে ওয়ারকে
বা ওয়ার এফার্টকে অপোজ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তো এই জায়গাটা মাথায় রাখবে। এই জায়গাটায় ব্যক্তিগত, এটা কে শুরু করেছিলেন বা কে ডিসাইড করেছিলেন, এখানে অপশনে যা রয়েছে একজন উত্তর হবে না, এটা হচ্ছে গান্ধীজি। গান্ধীজি, অর্থাৎ গান্ধীজি বুঝতে পেরেছিলেন যে ইংরেজদের সঙ্গে আমরা যদি একটা মানে স্ট্রাকচারাল ওয়েতে যাই তাহলে সেটাকে তারা দমিয়ে দেওয়ার চেষ্টা করবে। এই জন্য তিনি বলেছিলেন যে ব্যক্তিগত সত্যাগ্রহ করতে হবে। ব্যক্তিগত সত্যাগ্রহ, ব্যক্তিগত সত্যাগ্রহ, যেটাকে আমরা বলি ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়াল, এটাকে আমরা বলতে পারি ইন্ডিভিজুয়াল ডিসঅবেডিয়েন্স, ইন্ডিভিজুয়াল ডিসঅবেডিয়েন্স, অর্থাৎ ব্যক্তিগত সত্যাগ্রহ। তাহলে ব্যক্তিগত সত্যাগ্রহের সিদ্ধান্ত কে নিয়েছিলেন? না, গান্ধীজি নিয়েছিলেন। তাহলে এখানে উত্তর হয়ে যাবে নান অফ দেম। উত্তরটা কি? গান্ধীজি হবে এখানে। এই ব্যক্তিগত সত্যাগ্রহে কতগুলো পয়েন্ট মনে রাখবে। এই ব্যক্তিগত সত্যাগ্রহ পালন করতে গিয়ে ফার্স্ট ফার্স্ট যে অ্যারেস্ট হয়েছিল, ফার্স্ট যে অ্যারেস্ট হয়েছিল তার নাম হচ্ছে আচার্য বিনোবা ভাবে। মনে রাখবে, আচার্য আচার্য বিনোবা ভাবে। আচার্য বিনোবা ভাবে প্রথম ব্যক্তি যিনি এই ব্যক্তিগত সত্যাগ্রহ করবার জন্য অ্যারেস্ট হয়েছিলেন। ওকে, সেকেন্ড কে অ্যারেস্ট হয়েছিল বলতো? সেকেন্ড অ্যারেস্ট হয়েছিল হচ্ছে জওহরলাল নেহেরু। সেকেন্ড অ্যারেস্ট হয়েছিলেন জওহরলাল নেহেরু। আর থার্ড ব্যক্তিগত সত্যাগ্রহ করার মধ্যে অ্যারেস্ট হয়েছিলেন ব্রহ্মদত্ত। নাম হচ্ছে ব্রহ্মদত্ত। এটা মনে রেখো, এখান থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করে। ওকে, ভেরি গুড। চলো তাহলে নেক্সট। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে হু ওয়াজ আকবরস ফিনান্স মিনিস্টার? আকবরের ফিনান্স মিনিস্টার কে ছিল? আমরা সবাই জানি টোডরমল। আকবরের ফিনান্স মিনিস্টার ছিল হচ্ছে টোডরমল। দেখো, এই যে যতগুলো নাম এখানে দেখতে পাচ্ছি আমরা, বীরবল, টোডরমল, মানসিং, মোল্লাদো পেয়াজা, এই চারজনেই কিন্তু আকবরের রাজসভায়, আকবরের রাজসভায় নবরত্ন ছিল। আকবরের রাজসভায় নবরত্ন ছিল। সেই নবরত্নের অংশ কিন্তু এই চারজনই আকবরের রাজসভার নবরত্ন ছিল। ওকে, আকবর টোডরমলের সহযোগিতায়, দেখো আকবর টোডরমল কিন্তু অনেক সমীহ করত, শ্রদ্ধা করত। তো টোডরমলের সহযোগিতায় আকবর টোডরমল সিস্টেম, টোডরমল সিস্টেম, বা এটাকেই আমরা আরেকটা নামে জানি, দ্যাট ইজ জাবতি সিস্টেম, জাবতি প্রথা বা জাবতি সিস্টেম, বা এটাকেই আমরা দহসালা, দহসালা সিস্টেম বলে জানি। দহসালা সিস্টেম অর্থাৎ এটা এটা কি ছিল না, একটা রেভিনিউ রিফরমেশন ছিল। টোডরমাল সিস্টেম বা জাবতি সিস্টেম বা দহসালা সিস্টেম, বা এটাকে আরেকটা নামও বলা হয় বন্দোবস্ত সিস্টেম, বন্দোবস্ত সিস্টেম, বন্দোবস্ত সিস্টেমও কিন্তু বলা হয়। এটা একটা রেভিনিউ রিফরমেশন ছিল, এটা করেছিলেন তিনি আকবর টোডরমলের সহযোগিতায়। ওকে, এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করে, এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করে যে বীরবলের আসল নাম কি ছিল? তোমরা রাখবে বীরবলের অরিজিনাল নেম, বীরবলের অরিজিনাল যে নাম সেটা ছিল কি না, মহেশ দাস। বীরবলের আসল নাম ছিল মহেশ দাস। হ্যাঁ, এবং সে ছিল হচ্ছে আকবরের পার্সোনাল সেক্রেটারি, পিএস এর কাজ তিনি করতেন। ওকে, এবং মনে রাখবে যে আকবর একটা ধর্মমতের প্রচলন করেছিলেন যার নাম ছিল দিন ই ইলাহি, দিন ই ইলাহি। আর এই দিন ই ইলাহিতে একমাত্র হিন্দু, অনলি হিন্দু যে জয়েন করেছিল সে ছিল বীরবল, সে ছিল বীরবল। অর্থাৎ বীরবল ছিল একমাত্র হিন্দু যে আকবরের এই দিন ই ইলাহি ধর্ম গ্রহণ করেছিল। ওকে, মানসিংহের কথা যদি বলো তো মানসিংহ ছিল আকবরের একজন মনসবদার, আকবরের একজন মনসবদার। ওকে, আকবরের একজন মনসবদার। এবং এই মানসিংহর মাধ্যমে তিনি কিন্তু হলদিঘাটের যুদ্ধে পাঠিয়েছিলেন মানসিংহকে। মানসিংহকে তিনি 1576 সালের হলদিঘাটের যুদ্ধ করতে পাঠিয়েছিলেন। হলদিঘাটের হলদিঘাটের যুদ্ধ করতে তিনি পাঠিয়েছিলেন, ব্যাটেল অফ হলদিঘাট 1576। ওকে, এবং সেইখানে হলদিঘাটের যুদ্ধে
আকবরের তরফ থেকে ছিল মানসিংহ। কার বিরুদ্ধে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল বলো? এটা হয়েছিল আমাদের মহারানা প্রতাপের সঙ্গে। মহারানা প্রতাপের সঙ্গে, মহারানা প্রতাপ এর সঙ্গে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল। ওকে, মনে থাকবে। ভেরি গুড। আকবরের যে আকবরের একটি জীবনী গ্রন্থ, আকবরের জীবনী গ্রন্থ, তার নাম ছিল আইন ই আকবরী। আইন ই আকবরী। এই আইন ই আকবরী কে রচনা করেছিল? আইন ই আকবরী বা এটাকে আকবর নামাও বলা হয়। আকবর নামা এটা রচনা করেছিল হচ্ছে তার সভাকবি আবুল ফজল। আবুল ফজল। আবুল ফজল নামে তার একজন সভাকবি ছিল, ওই নবরত্নেরই অংশ ছিল, আকবরের নবরত্নের অংশ। তিনি আকবরের জীবনী গ্রন্থ লিখেছিলেন আইনি আকবরী। ওকে, ক্লিয়ার হলো? ভেরি গুড। চলো তাহলে আকবরের ফিনান্স মিনিস্টার টোডরমল। চলো নেক্সট। হু অর্গানাইজড দ্য অভিনব ভারত সোসাইটি 1904? দেখো, অভিনব ভারত সোসাইটি এটা হচ্ছে আমাদের বীর দামোদর, বিনায়ক দামোদর সাভারকারের, অর্থাৎ বীর সাভারকারের একটি অর্গানাইজেশন, দ্যাট ইজ অভিনব ভারত সোসাইটি। অভিনব ভারত সোসাইটি, অভিনব ভারত। আচ্ছা, বীর সাভারকার সম্পর্কে আরো কতগুলো জিনিস মনে রাখো। যেমন বীর সাভারকার তিনি মিত্র মেলা, মিত্র মেলা প্রতিষ্ঠা করেছিলেন, মিত্র মেলা প্রতিষ্ঠা করেছিলেন। এর সাথে তিনি ইংল্যান্ডে, তিনি ইংল্যান্ডে আর একটা ইনস্টিটিউট, একটা সোসাইটি তৈরি করেছিলেন, যেটাকে নাম দিয়েছিলেন ফ্রি ইন্ডিয়া সোসাইটি। ফ্রি ইন্ডিয়া সোসাইটি। তাহলে ইংল্যান্ডে গিয়ে তিনি ফ্রি ইন্ডিয়া সোসাইটি এস্টাবলিশ করেছিলেন, ভারতে মিত্র মেলা করেছিলেন। ওকে, এবং এই মিত্র মেলায় কিন্তু পরবর্তীকালে অভিনব ভারত হয়েছিল। মিত্র মেলায় পরবর্তীকালে অভিনব ভারত সোসাইটি হয়েছিল। ওকে, ক্লিয়ার হলো? বেশ। এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি মহাদেব গোবিন্দ রানাডে, এমজি রানাডে। এমজি রানাডে পুনাতে, এমজি রানাডে পুনাতে একটি অর্গানাইজেশন স্টার্ট করেছিল যার নাম ছিল পুনা সার্বজনিক সভা। পুনা সার্বজনিক সভা। তো পুনা সার্বজনিক সভা স্টার্ট করেছিল, এটা হচ্ছে 1870-এ। 1870-এ পুনা সার্বজনিক সভা করেছিলেন এমজি রানাডে। আচ্ছা, এখানে এসপি কেলকার দেখতে পাচ্ছি। এসপি কেলকারটা তোমরা মনে রাখবে, বম্বে, বম্বে ব্রাহ্ম সমাজ, বম্বের ব্রাহ্ম সমাজ এর প্রতিষ্ঠাতা, বম্বের ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন এসপি কেলকার। ঠিক আছে এখানে? ওকে, চলো আমরা নেক্সট কোয়েশ্চেনের দিকে যাই। নেক্সট কোয়েশ্চেন ইজ দ্য শুঙ্গা ডাইনেস্টি ওয়াজ ফাউন্ডেড বাই? বলছে শুঙ্গ ডাইনেস্টি কে স্টাবলিশ করেছিল? মনে রাখবে, শুঙ্গ ডাইনেস্টি এস্টাবলিশ করেছিল পুষ্যমিত্র শুঙ্গ। এই পুষ্যমিত্র শুঙ্গ কে ছিল? এ ছিল হচ্ছে আমাদের যে লাস্ট মৌরিয়ান কিং, লাস্ট মৌর্য রাজা, লাস্ট মৌর্য কিং কে ছিল বলো? লাস্ট মৌর্য কিং ছিল রাজা বৃহদ্রথ। রাজা বৃহদ্রথ। এই রাজা বৃহদ্রথের তিনি সেনাপতি ছিলেন। তাহলে পুষ্যমিত্র শুঙ্গ কে ছিল? রাজা বৃহদ্রথের কমান্ডার, কমান্ডার ইন চিফ ছিলেন। কমান্ডার ইন চিফ ছিলেন কে? এই পুষ্যমিত্র সিংহ। তো রাজা বৃহদ্রথকে হত্যা করে পুষ্যমিত্র শুঙ্গ মগধের সিংহাসনে শুঙ্গা ডাইনাস্টি প্রতিষ্ঠা করেছিলেন। শুঙ্গা ডাইনাস্টি প্রতিষ্ঠা করেছিলেন। ওকে, এই যে পুষ্যমিত্র শুঙ্গ, পুষ্যমিত্র শুঙ্গের যে ছেলে তার নাম হচ্ছে অগ্নিমিত্র। ওকে, পুষ্যমিত্রের ছেলে হচ্ছে অগ্নিমিত্র। অগ্নিমিত্র পরবর্তীকালে, পুষ্যমিত্র পরবর্তীকালে সে মগধের রাজা হয়, এবং অগ্নিমিত্রের যে স্ত্রী ছিল বা গার্লফ্রেন্ড ছিল তার নাম ছিল মালবিকা। তার নাম ছিল মালবিকা। আর এই দুজনের ইতিহাস কবি কালিদাস, কবি কালিদাস তার মালবিকাগ্নিমিত্রম, মালবিকাগ্নিমিত্রম এই গ্রন্থের মাধ্যমে এদের ইতিহাসটাকে রচনা করেছেন কবি কালিদাস। তাহলে শুঙ্গ বংশের রাজা অগ্নিমিত্র এবং তার স্ত্রী মালবিকার জীবন কাহিনী নিয়ে এই মালবিকাগ্নিমিত্রম গ্রন্থ রচনা করেছিলেন কে? না, কালিদাস, মহাকবি কালিদাস। মহাকবি কালিদাসের কথা যখন বললাম, কালিদাসকে বলা হয় শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। শেক্সপিয়ার অফ ইন্ডিয়া বলা হয় কাকে? মহাকবি কালিদাসকে বলা হয় শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। মহাকবি কালিদাস কার রাজসভায় ছিলেন? না, গুপ্ত রাজা চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত সেকেন্ড,
চন্দ্রগুপ্ত দ্বিতীয় বা যাকে আমরা বিক্রমাদিত্য নামে চিনি। বিক্রমাদিত্য, বিক্রমাদিত্যের রাজসভাতে তিনি ছিলেন, বিক্রমাদিত্যের কোর্ট পোয়েট তিনি ছিলেন হচ্ছে কবি কালিদাস। আচ্ছা, ফিরে আসো দেবভূতি। দেবভূতি হচ্ছে শুঙ্গ বংশের শেষ রাজা, শুঙ্গ বংশের লাস্ট কিং হচ্ছে দেবভূতি, এবং এই দেবভূতিকে হত্যা করেছিল তার কমান্ডার ইন চিফ, তার নাম কি ছিল? বাসুদেব কাহ্ন। বাসুদেব কাহ্ন, বাসুদেব কাহ্ন এই দেবভূতিকে হত্যা করে মগধের রাজ দরবারে কি করেছিল না, কাহ্ন বংশের প্রতিষ্ঠা করেছিল। ওকে, এটা মনে থাকবে। হুম, ঠিক আছে, চলো তাহলে এই প্রশ্নের উত্তর কি হলো, যে শুঙ্গ ডাইনেস্টির ফাউন্ডার পুষ্যমিত্র শুঙ্গ। ওকে, চলো। রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার ইজ লোকেটেড অ্যাট হুইচ প্লেস? আচ্ছা, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার এটা কোথায় আছে বলো? কলকাতাতে আছে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট, কলকাতাতে। তাহলে রামকৃষ্ণ মিশন এস্টাবলিশ করেছিল কে বলতো? স্বামী বিবেকানন্দ, তার গুরু রামকৃষ্ণ পরমহংস দেবের স্মৃতিতে বা তার নাম অনুসারে তিনি এই রামকৃষ্ণ মিশন স্টার্ট করেছিলেন। স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ স্টার্ট করেছিলেন কবে? ইন 1897, 1897 সালে। হ্যাঁ, 1897 সালে তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। ওকে, স্বামী বিবেকানন্দের জন্মদিন হচ্ছে কবে বলতো? স্বামী বিবেকানন্দের জন্ম হচ্ছে 12 জানুয়ারি, 12ই জানুয়ারি। এই জন্য 12ই জানুয়ারি দিনটিকে আমাদের ভারতবর্ষের ন্যাশনাল ইউথ ডে, ন্যাশনাল ইউথ ডে হিসাবে পালন করা হয়। জাতীয় যুব দিবস হিসাবে তার জন্মদিনটাকে ভারতবর্ষে পালন করা হয়। ওকে, বিবেকানন্দের বাল্যকালের নাম ছিল নরেন্দ্রনাথ, নরেন্দ্রনাথ দত্ত, নরেন্দ্রনাথ দত্ত। ওকে, নরেন্দ্রনাথ দত্ত। এবং নরেন্দ্রনাথ দত্তকে বিবেকানন্দ টাইটেল কে দিয়েছিল? এখান থেকে পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করে। নরেন্দ্রনাথ দত্তকে বিবেকানন্দ টাইটেল দিয়েছিল রাজস্থানের খেত্রি বলে একটি জায়গা আছে, সেই খেত্রির রাজা, খেত্রির রাজা যার নাম ছিল অজিত সিং, অজিত সিং। তো খেত্রির রাজা অজিত সিং তিনি তিনি স্বামী নরেন্দ্রনাথ দত্তকে বিবেকানন্দ টাইটেল দিয়েছিল, বিবেকানন্দ উপাধি দিয়েছিল। ওকে, আচ্ছা, স্বামীজি শিকাগো শহরে, আমেরিকার শিকাগো শহরে গিয়েছিলেন ধর্ম সম্পর্কে, হ্যাঁ, শিকাগো শহরে গিয়েছিলেন ধর্ম সম্পর্কে, ভারতীয় সংস্কৃতি সম্পর্কে বিদেশের মানুষকে জানাতে। তো ধর্ম সম্মেলনে তিনি বক্তব্য রেখেছিলেন, এটা হচ্ছে 1893 সালে, 1893 সালে। ওকে, এইটুকু মনে রাখলেই যথেষ্ট, মনে থাকবে এটা। ওকে, ভেরি গুড। চলো তাহলে রামকৃষ্ণ মিশন কোথায় আছে? না, কলকাতাতে আছে। তারপর বলছে হু রোড দশ কুমার চরিত। আচ্ছা, দশ কুমার চরিত কে রচনা করেছিলেন? দেখো, দশ কুমার চরিত রচনা করেছিলেন হচ্ছে দণ্ডিন। হ্যাঁ, দণ্ডিনের রচনা হচ্ছে দশ কুমার চরিত। দণ্ডিন কার সভাকবি ছিল বলতো? দণ্ডিন ছিল হচ্ছে কোর্ট পোয়েট অফ, কোর্ট পোয়েট অফ নরসিংহ বর্মন, নরসিংহ, নরসিংহ বর্মন। নরসিংহ বর্মনের সভাকবি ছিলেন হচ্ছে দণ্ডিন, আর দণ্ডিনের রচনা হচ্ছে দশমুখ চরিত। ওকে, দশমুখ চরিত। আচ্ছা, এখানে আমরা ভার্বিকে দেখতে পাচ্ছি। ভার্বির যে রচনা, ভার্বির রচনাটাকে আমরা যেটা যে নামে জানি সেটা হচ্ছে কিরাতার্জুনিয়া, কিরাতার্জুন, কিরাতার্জুন নিয়া, ক্রাতার্জুনিয়া। মনে রাখবে, ভার্বির লেখা গ্রন্থের নাম হচ্ছে কিরাতার্জুনিয়া। এবং ভার্বি হচ্ছে তোমার তিনি কোর্ট পোয়েট ছিলেন হচ্ছে সিংহ বিষ্ণুর। হ্যাঁ, সিংহ বিষ্ণুর কোর্ট পোয়েট ছিলেন, কোর্ট পোয়েট অফ সিংহ বিষ্ণু, সিংহ বিষ্ণু, সিংহ বিষ্ণুর কোর্ট পোয়েট ছিলেন তিনি। ওকে, আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি বিলহার, এখানটা এন হবে, হ্যাঁ, বিলহন হবে, বিলহন। হ্যাঁ, বিলহন কে ছিলেন? বিলহনের লিখিত যে গ্রন্থ, বিলহনের লিখিত গ্রন্থের নাম ছিল তোমার বিক্রমাঙ্ক দেবচরিত,
বিক্রমা বিক্রমাঙ্ক বিক্রমাঙ্ক দেব চরিত। বিক্রমাঙ্ক দেব চরিত গ্রন্থের রচয়িতা হচ্ছে আহ বিলহান। বিলহান রাজা বিক্রমাদিত্যের কোর্ট পোয়েট ছিল। ওকে, বিক্রমাদিত্য বিক্রমাদিত্য চতুর্থ, ফোর্থ বিক্রমাদিত্য চতুর্থ বিক্রমাদিত্যের সভাকবি ছিল বিলহন, আর তিনি রচনা করেছিলেন বিক্রমাঙ্কদেব চরিত। ওকে, এবং এই বিক্রমাদিত্য ফোর্থ কে ছিল বলতো? চোল রাজা, মোটেই গুপ্ত রাজা নয়, চোল রাজা, চোলা কিং বিক্রমাদিত্য ফোর। হ্যাঁ, তার সভাকবি ছিল বিলহন, আর সে বিক্রমাঙ্কদেব চরিত লিখেছিল। এখানে দেখতে পাচ্ছ সোমদেব, সোমদেবের রচিত যে গ্রন্থ সেটার নাম হচ্ছে কথা সরিত সাগর। কথা সরিত সাগর, এই কথা সরিত সাগর তিনি রচনা করেছিলেন সোমদেব। তিনি তোমার কাশ্মীরের অনন্ত বর্মনের কাশ্মীরের অনন্ত বর্মনের সভাকবি ছিলেন। কাশ্মীরের অনন্ত বর্মনের সভাকবি ছিলেন সোমদেব, যার রচিত গ্রন্থের নাম কথা সরিত সাগর। তাহলে আলোচনা হলো, তাহলে আমরা এখানে কি পেলাম যে না, 10 কুমার চরিত এটা কার রচনা? এটা হচ্ছে দণ্ডিনের রচনা। ক্লিয়ার? চলো তাহলে নেক্সট। হু রোট দ্য বুক পভার্টি অ্যান্ড আনবিউটিফুল ইন ইন্ডিয়া? দেখো, পভার্টি অ্যান্ড আনবিউটিফুল, দারিদ্রতা এবং ভারতের আনবিউটিফুল, এই বইটার লেখক কে বলতো? এই বইটার লেখক হচ্ছে আমাদের গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, দ্যাট ইজ দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজির লেখা গ্র্যান্ড পভার্টি অ্যান্ড আনবিউটিফুল ইন ইন্ডিয়া। তাহলে আমি একটা পয়েন্ট তো বললাম যে দাদাভাই নওরোজিকে বলা হতো গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, তাকে বলা হতো। এবং এই দাদাভাই নওরোজি হচ্ছে তিনি একটি নিউজ পেপার প্রকাশ করতেন। দাদাভাই নওরোজি, সেটার নাম ছিল রাষ্ট্র গফতার। রাষ্ট্র গফতার নামে তিনি একটি পত্রিকার সম্পাদনা করতেন, পত্রিকার প্রকাশনার কাজ করতেন। ওকে, মনে রাখবে দাদাভাই নওরোজি প্রথম ভারতীয় যিনি ব্রিটিশ পার্লামেন্টের মেম্বার, ব্রিটিশ পার্লামেন্টের অর্থাৎ এমপি নির্বাচিত হয়েছিলেন 1892 সালে। 1892 সালে ফার্স্ট ইন্ডিয়ান টু বিকাম এমপি অফ ব্রিটিশ পার্লামেন্ট। ব্রিটিশ পার্লামেন্টের প্রথম এমপি তিনি নির্বাচিত হয়েছিলেন। ওকে, মনে থাকবে এই কথাটা। আচ্ছা, কোন পার্টির তরফ থেকে? লেবার পার্টির তরফ থেকে। লেবার পার্টির পক্ষ থেকে তিনি এমপি নির্বাচিত হয়েছিলেন 1892-তে। ওই জায়গাটার নাম কি ছিল বলো দেখি, কোন জায়গা থেকে হয়েছিল? আমি নামটা ভুলে যাচ্ছি। এই ভুলে গেলাম গো, মাথা থেকে বেরিয়ে গেছে। লেবার পার্টি থেকে তিনি ওনার কনস্টিটিউয়েন্সি নামটা আমি ভুলে যাচ্ছি। 1892-তে প্রথম ভারতীয় যিনি ব্রিটিশ পার্লামেন্টের মেম্বার হয়েছিলেন। মনে রাখবে, উনি যখন এমপি হন ব্রিটিশ পার্লামেন্টে, তখন ওনার একজন পার্সোনাল সেক্রেটারি ছিল, পিএস, তার একজন সচিব ছিল, একজন মহিলা সচিব, তার নাম ছিল হচ্ছে ম্যাডাম ভিকাজি রুস্তম কামা। ম্যাডাম ভিকাজি রুস্তম কামা। তো এই ম্যাডাম ভিকাজি রুস্তম কামা, ইনি কিন্তু ভারতবর্ষের স্বাধীনতার ক্ষেত্রে বা ভারতবর্ষের রেভলিউশনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন। হ্যাঁ, এবং ভিকাজি রুস্তম কামা 1907 সালে তিনি জার্মানির স্টুয়ার্টগার্টে তিনি কি করেছিলেন? প্রথম আমাদের ভারতের ন্যাশনাল ফ্ল্যাগ, ঠিক আছে, ন্যাশনাল ফ্ল্যাগ হোস্ট করেছিলেন জার্মানির স্টুটগার্টে 1907 সালে ম্যাডাম ভিকাজি রুস্তম কামা। উনি ভারতবর্ষের বিভিন্ন বিপ্লবীদের সাথে সম্পর্ক রাখতেন এবং তাদের বিশেষভাবে বিপ্লবের কাজে সহযোগিতা করতেন। আর যার কারণে ম্যাডাম ভিকাজি রুস্তম কামাকে বলা হয় কি, যে মাদার অফ রেভলিউশনারি ইন ইন্ডিয়া।
ভারতবর্ষের বিপ্লবের জননী তাকে বলা হয়, ভারতবর্ষের বিপ্লবের জননী তাকে বলা হয়। ওকে, আচ্ছা, দাদাভাই নওরোজি সম্পর্কে আর একটু কথা জানো, দাদাভাই নওরোজি একটা থিওরি দিয়েছিলেন, সেই থিওরিটার নাম ছিল ড্রেন অফ ওয়েলথ। পরীক্ষায় জিজ্ঞেস করে বারবার করে, ড্রেন অফ ওয়েলথ, ড্রেন অফ ওয়েলথ থিওরি কার? না, দাদাভাই নওরোজি এই ড্রেন অফ থিওরি দিয়েছিলেন, অর্থাৎ কিভাবে ভারতবর্ষ থেকে সম্পদ বাইরের মাটিতে, বিদেশের মাটিতে চলে যাচ্ছে, এই থিওরি তিনি দিয়েছিলেন, অর্থাৎ ড্রেন অফ থিওরি তিনি দিয়েছিলেন। দাদাভাই নওরোজি সম্পর্কে আরো একটা কথা জেনে রাখো, 1906 কংগ্রেসের কলকাতার অধিবেশনে, 1906 কলকাতার অধিবেশনে কংগ্রেসের, সেখানে তিনি সর্বপ্রথম স্বরাজ কথাটি বলেছিলেন। স্বরাজ, হ্যাঁ, স্বরাজ কথাটি সবার প্রথম কলকাতার কংগ্রেসের অধিবেশনে 1906 সালে তিনি করেছিলেন। ওকে, স্বরাজের কথা তিনি বলেছিলেন। ওকে, ভেরি গুড। চলো তাহলে, আর কে আছে আমাদের এখানে? আর সি দত্তা। আর সি দত্তা দেখতে পাচ্ছ? আর সি দত্তের একটা বই আছে, সেই বইটার নাম হচ্ছে ইকোনমিক ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া। ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া, এই বইটি লিখেছিলেন আর সি দত্তা। বিপিন চন্দ্র পালের কথা বলছি, আমরা বাংলার লালবাল পাল সম্পর্কে জানি, সেই পালের বিপিন চন্দ্র পাল একজন বিখ্যাত রেভলিউশনারি। তো বিপিন চন্দ্র পালের সম্পাদিত দুটো নিউজ পেপার মনে রাখবে, একটা ছিল হচ্ছে ডেমোক্র্যাট, একটা ছিল ডেমোক্র্যাট, আর একটা নিউজ পেপারের নাম ছিল, সেটা হচ্ছে কি সেটা বলো দেখি, নিউ ইন্ডিয়া। নিউ ইন্ডিয়া, এই দুটো পত্রিকার সম্পাদনা তিনি করতেন, ডেমোক্র্যাট আর হচ্ছে নিউ ইন্ডিয়া। লালা লাজপত রায়ের কথা যদি বলি, লালা লাজপত রায়ের যে ইয়ে ছিল সংবাদপত্র, সেটা হচ্ছে আনহ্যাপি ইন্ডিয়া, আনহ্যাপি ইন্ডিয়া, আর ছিল কি বলতো, আনহ্যাপি ইন্ডিয়া, লালা লাজপত রায়, আর ইয়াং ইন্ডিয়া। ইয়েস, আনহ্যাপি ইন্ডিয়া, ইয়াং ইন্ডিয়া, এইগুলোর সম্পাদনা তিনি করেছিলেন লালা লাজপত রায়। ঠিক আছে, ওকে, চল তাহলে নেক্সট। হ্যাঁ, বলছে হোয়েন ওয়াজ দ্য রামগড় সেশন কংগ্রেস সেশন হেল্ড? রামগড় কংগ্রেস সেশন, দেখো রামগড়ের কংগ্রেস, রামগড় কংগ্রেস সেশন 1940-এ হয়েছিল, রামগড় কংগ্রেস সেশন। ওকে, এই রামগড় কংগ্রেস সেশনটা ইম্পর্টেন্ট, কারণ এই কংগ্রেস সেশনের সময়কালে দেখা যাচ্ছে যে ব্রিটিশ গভর্নমেন্ট, ব্রিটিশ গভর্নমেন্ট কি করছে না, অফার করছে ভারতীয়দেরকে যে তারা তাদের জন্য কনস্টিটিউশন ফর্ম করতে পারে, তারা তাদের জন্য কনস্টিটিউশন, সংবিধান রচনা করতে পারে। এই অফারটা দেওয়া হয়েছিল, সেটাকে বলা হতো অগাস্ট, বলা হয়েছিল অগাস্ট অফার, অগাস্ট অফার, অগাস্ট অফার। 1940-এর অগাস্ট অফারের মাধ্যমে এই ভারতীয়দের জন্য কনস্টিটিউশন হবে, এটা গ্রহণ করেছিল কিন্তু ব্রিটিশ সরকার, অফার দিয়েছিল, মনে রাখবে। আর এই সময়, এই সময় এই সময় ভারতবর্ষের যিনি গভর্নর জেনারেল ছিলেন, গভর্নর জেনারেল ছিলেন, তিনি হচ্ছেন লর্ড লিনলিথগো, লর্ড লিনলিথগো, লর্ড লিনলিথগো ছিলেন। ওকে, আচ্ছা, 1942 সাল দেখতে পাচ্ছ, 1942 সালে ভারতবর্ষে ক্রিপস মিশন এসেছিল, ক্রিপস মিশন ভারতে আসে, ক্রিপস মিশন ভারতে আসে। ক্রিপস মিশন ভারতে পাঠিয়েছিল কে বলতো? তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। উইনস্টন চার্চিল ক্রিপস মিশনকে ভারতে পাঠিয়েছিল। ক্রিপস মিশনকে গান্ধীজি, ক্রিপস মিশনকে গান্ধীজি একটি টার্ম দিয়েছিল, সেই টার্মটা ছিল হচ্ছে পোস্ট ডেটেড চেক, পোস্ট ডেটেড চেক, পোস্ট ডেটেড চেক, চেক মানে কি, CHEQUE, পোস্ট ডেটেড চেক অফ আ ক্রাম্বলিং ব্যাংক, মানে একটা ধ্বংস হয়ে যাওয়া ব্যাংকের পোস্ট ডেটেড চেক বলেছিলেন এই ক্রিপস মিশনকে গান্ধীজি। ওকে, কথাটা একটু মনে রেখো। এইখানে আমাদের 1920 সাল দেখতে পাচ্ছ, 1920 সালে কতগুলো সিরিজ অফ অ্যাকশন হয়,
এটা একটু জানার চেষ্টা করি আমরা। 1920-তে সিরিজ অফ অ্যাকশন হয়, যেমন 1920-তে যে কংগ্রেসের ক্যালকাটা সেশন হয়েছিল, সেই ক্যালকাটা সেশনে সভাপতিত্ব করেছিল লালা লাজপত রায়। লালা লাজপত রায় এই 1920 সালে ভারতবর্ষের গৌরব, ভারতবর্ষের রেভলিউশনের গৌরব, তার মৃত্যু হয়, ডেথ অফ বাল গঙ্গাধর তিলক, বিজি তিলকের মৃত্যু হয়, বিজি তিলকের মৃত্যু হয়। এবং তার মৃত্যুর দিনেই স্টার্ট করা হয় নন কোঅপারেশন নন কোঅপারেশন মুভমেন্ট, অসহযোগ আন্দোলন, নন কোঅপারেশন মুভমেন্টের স্টার্ট করা হয়। এবং 1920 সালে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, AITUC এস্টাবলিশড হয়। হ্যাঁ, এবং সেটা লালা লাজপত রায়ের নেতৃত্বে হয়। লালা লাজপত রায় এর নেতৃত্বে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস হয়। তার মানে 1920 একটা সিরিজ অফ অ্যাকশন কি কি হয়েছিল আমি এখানে বললাম। আচ্ছা, 1945 দেখতে পাচ্ছ, 1945-এ একটা কনফারেন্স মনে রাখবে, যেটাকে বলা হয় সিমলা কনফারেন্স। সিমলা কনফারেন্স হয়েছিল, সিমলা কনফারেন্স হয়েছিল 1945-এ। আর সিমলা কনফারেন্সকে আরেকটা নামেও জানতে পারো ওয়াভেল পরিকল্পনা বা ওয়াভেল প্ল্যান, এইখানে আসে ওয়াভেল প্ল্যান, সিমলা কনফারেন্স থেকে ওয়াভেল প্ল্যান আসে 1945, এটা মাথায় রেখো। ওকে, ভেরি গুড। চলো তাহলে, রামগড় কংগ্রেস সেশন 1940-এ হয়েছিল, যেখানে ব্রিটিশরা রাজি হয়েছিল, যে অফার করেছিল ভারতের একটা কনস্টিটিউশনের জন্য। ওকে, চলো নেক্সট প্রশ্ন হচ্ছে, ইন হুইচ ইয়ার ওয়াজ মায়ানমার সেপারেটেড ফ্রম ইন্ডিয়া বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট? ব্রিটিশ গভর্নমেন্ট ভারত থেকে মায়ানমার বা তৎকালীন বার্মাকে ব্রিটিশ থেকে, ভারত থেকে আলাদা করেছিল 1937-এ। তার মানে মায়ানমারও কিন্তু আমাদের একটা সময় ভারতের সাথে যুক্ত ছিল। ওকে, 1905, 1905-এ বঙ্গভঙ্গ হয়, পার্টিশন অফ বেঙ্গল হয়, পার্টিশন অফ বেঙ্গল হয়। হ্যাঁ, আর সেই পার্টিশন অফ বেঙ্গলকে রদ করা হয়। হ্যাঁ, কবে না 1911-তে, 1905-এ পার্টিশন অফ বেঙ্গল হচ্ছে, 1911-তে পার্টিশন অফ বেঙ্গলকে রদ করা হচ্ছে, 1947 সালে ভারত স্বাধীন হচ্ছে। চলো, প্রশ্ন হচ্ছে, হু ইজ দ্য প্রোপোনেন্ট অফ অদ্বৈত ফিলোসফি? হ্যাঁ, অদ্বৈতবাদের জনক কে ছিল বলো? অদ্বৈতবাদের জনক ছিল ঋষি শঙ্করাচার্য। শঙ্করাচার্য হচ্ছে অদ্বৈতবাদের জনক ছিলেন, খুব গুরুত্বপূর্ণ। শঙ্করাচার্য ভারতের চার প্রান্তে চারটি মঠ বা মন্দিরের স্থাপনা করেছিল, যাতে ভারতবর্ষে হিন্দু ধর্মকে টিকিয়ে রাখা যায়। শঙ্করাচার্য, হ্যাঁ, তাহলে অদ্বৈত ফিলোসফি হচ্ছে শঙ্করাচার্য। এখানে দেখো, আমরা কতগুলো কথা মনে রাখবো। অদ্বৈতবাদ যেমন শঙ্করাচার্যের, তেমনি রামানুজাচার্য, তার যে মতবাদ ছিল সেটাকে বলা হতো বিশিষ্ট অদ্বৈতবাদ। বিশিষ্ট অদ্বৈতবাদ, বিশিষ্ট অদ্বৈতবাদ বলা হতো। হ্যাঁ, বিশিষ্ট অদ্বৈতবাদ। তাহলে বিশিষ্ট অদ্বৈতবাদ কার? বিশিষ্ট অদ্বৈতবাদ হচ্ছে রামানুজাচার্যার। অদ্বৈতবাদকে, অদ্বৈতবাদ শঙ্করাচার্যার। এখানে নাগার্জুনকে দেখতে পাচ্ছ, নাগার্জুন হচ্ছে মাধ্যমিক স্কুল অফ মহাযান। হ্যাঁ, বৌদ্ধ ধর্মের যে হীনযান মহাযান ছিল, সেই মানে মাধ্যমিক মাধ্যমিক স্কুল অফ মহাযান, মহায়ান, ওয়াইএন, মহাযান, মহাযান স্কুল, মহাযান থটের, মাধ্যমিক থটের প্রোপাউন্ডার ছিলেন হচ্ছে নাগার্জুন। ওকে, এখানে বসুমিত্রকে দেখতে পাচ্ছ। বসুমিত্র হচ্ছে কে ছিল বলতো? ফোর্থ ফোর্থ বুদ্ধিস্ট ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল। সেই ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল কার সময় হয়েছিল বলতো? কনিষ্কের সময় হয়েছিল। কোথায় হয়েছিল এটা? কাশ্মীরে হয়েছিল, কাশ্মীরে হয়েছিল। তো এই ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিলে বসুমিত্র চেয়ারম্যান ছিল। চেয়ারম্যান, চেয়ারম্যান কে ছিল না? বসুমিত্র ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিলের চেয়ারম্যান ছিল, যেটা কনিষ্কের আমলে কাশ্মীরে হয়েছিল। এবং মনে রাখবে, ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিলে যিনি ভাইস চেয়ারম্যান ছিলেন, ভাইস চেয়ারম্যান
সে কে ছিল বলো দেখি? অশ্ব ঘোষ। অশ্ব ঘোষ ছিল ভাইস চেয়ারম্যান। ওকে, আর চেয়ারম্যান ছিলেন বসু মিত্র। ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিলে কি হয়েছিল? ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিলে হীনযান আর মহাযান দুটো আলাদা হয়ে গেছিল। হীনযান আর মহাযান দুটো আলাদা হয়ে গেছিল এই ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিলে। বুঝতে পারলে? ওকে, ঠিক আছে, চলো তাহলে অদ্বৈতবাদের জনক কে না? শঙ্করাচার্য। কি প্রশ্ন করছে? বলছে দ্য দ্য ট্রেড ইউনিয়ন অ্যাফিলিয়েটেড উইথ দ্য কংগ্রেস পার্টি। আচ্ছা, কংগ্রেস পার্টির সাথে অ্যাফিলিয়েটেড ট্রেড ইউনিয়ন কংগ্রেস কোনটা ছিল বলো দেখি? সেটা কোনটা ছিল? আইএনটিইউসি। আইএনটিইউসি নাকি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস? এটা নয়, এটা, হ্যাঁ, ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস। এটা ছিল হচ্ছে কংগ্রেস পার্টির তৈরি করা, কংগ্রেস পার্টির তৈরি করা ইনস্টিটিউশন। কবে তৈরি হয়েছিল এটা বলো তো? 1947-এ। 1947 সালে, 1947 সালে এই ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস তৈরি হয়েছিল, যা কংগ্রেস পার্টি তৈরি করেছিল। কিন্তু অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এটা স্টাবলিশ হয়েছিল 1920-তে। এটা কংগ্রেসের ছিল না, এটা লালা লাজপত রায়রা মিলে এখানে কিন্তু করেছিল। অর্থাৎ আমি বলি একবার, এআইটিইউসি যেটা বলছি আমরা, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, এটা স্টাবলিশ হয়েছিল 1920-তে। এবং এইখানে কারা কারা ছিল? এখানে ছিল লালা লাজপত রায়, লালা লাজপত রায়, এখানে লালা লাজপত রায় ছিল। আর কে ছিল? দিওয়ান চমনলাল ছিল, দিওয়ান চমন লাল, দিওয়ান চমন লাল, এই নামগুলোকে মনে রাখবে। আর আরেকজন ছিল, তার নাম ছিল হচ্ছে জোসেফ ব্যাপটিস্টা, জোসেফ, জোসেফ ব্যাপটিস্টা, জোসেফ ব্যাপটিস্টা ছিল। আরেকজন ছিল, কে বলতো? এনএম যোশী, ইয়েস, এনএম যোশী, এনএম যোশী প্রমুখ, এরা এআইটিইউসি প্রতিষ্ঠা করেছিল। কিন্তু কংগ্রেসের সাথে অ্যাফিলিয়েটেড যে ট্রেড ইউনিয়ন, সেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস, যেটা 1947-এ এস্টাবলিশড হয়। ওকে, মনে থাকবে এটা? ভেরি গুড, ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। হুইচ জিওগ্রাফিক্যাল রিজন অফ ইন্ডিয়া witnessed the maximum concentration of Mahajanapadas in 6th century BC? আচ্ছা, 6th century BC-তে ভারতবর্ষের কোন জায়গায় কিনা মহাজনপদগুলো বেশি পরিমাণে দেখা গেছে? তো এটা স্বাভাবিক উত্তর, উত্তর ভারতে দেখা গেছে, নর্থ ইন্ডিয়াতে দেখা গেছে। হ্যাঁ, আচ্ছা, চলো নেক্সট। হুইচ অফ দ্য ফলোয়িং 7th century চাইনিজ ট্রাভেলার লিভড ফর 10 years ইন দ্য গ্রেট মনস্টারি অফ নালন্দা? আচ্ছা, চৈনিক পরিব্রাজক, চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং, চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং, তিনি নালন্দাতে 10 বছর ছিলেন। লং 10 years তিনি এখানে ছিলেন। ওকে, নালন্দা বিশ্ববিদ্যালয় এর কথা যদি বলি, গুপ্ত সম্রাট কুমারগুপ্ত, গুপ্ত সম্রাট কুমারগুপ্ত প্রথম, অর্থাৎ প্রথম কুমারগুপ্ত এই নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল। মনে থাকবে? ওকে, ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, এই পর্যন্তই তাহলে মোটামুটি। এই ক্লাসগুলো এখন কন্টিনিউ হতে থাকবে, তোমরা নিজেদের প্রিপারেশনটাকে ঠিকঠাক করে করো। অনেকের জন্য, সকলের জন্যই শুভকামনা থাকলো। ওকে।